কিন্তু স্ক্রিনে লক্ষ্য করছি যে ক্লাসের প্রবেশের সময় আমরা যে ধরনের কথা বলি, যেমন আমি পরীক্ষা যদি লেট হয়ে যায় তাহলে কিন্তু আমরা এভাবে বলি, স্যার আমার দেরি হয়ে গেছে, স্যার আমার দেরি হয়ে গেছে। সো দেরি হয়ে গেছে এটা তো ইংলিশে বলার দরকার নাই, এটা আমরা কী দ্বারা বোঝাবো? এখানে কি বলেছে? আমার। সো আমরা কি লিখবো? সো বন্ধুরা আগে লিখবো স্যার। ওকে, স্যার লিখলাম। হ্যাঁ, স্যার লেখার পরে এখানে কিন্তু বন্ধুরা দেখা যাচ্ছে কি আই আছে। কি আছে? আই। কেন আমরা আমার যখন সাবজেক্টের জায়গা থাকে আমরা কিন্তু নর্মালি জানি যে আই মানে আমার, কিন্তু মাই মানে আমার, কিন্তু সাবজেক্টের জায়গা থাকলে আই মানে আমার হয়। তাহলে যেহেতু আমার দেরি হয়ে গেছে জন্য আমরা প্রথমে কি বলে নেব? স্যার আই অ্যাম সরি ফর মাই লেট, তাই না? তাহলে আমরা আই অ্যাম কি লিখবো? সরি ফর কি লিখবো? মাই লেট, LAT। আই এম সরি ফর মাই লেট। সো এটা কিন্তু যে দেরি হয়ে গেছে এরকম যদি আমরা আক্ষরিক অনুবাদ করতে যাই তাহলে কিন্তু কোনো দিনও সম্ভব না। সো আমরা বন্ধুরা দ্বিতীয় বাক্যটা একটু দেখি কি লেখা আছে। বলছে আমি কি আসতে পারি? আমরা কিন্তু দরজায় গিয়ে কিন্তু এই কথাটা বলবো, স্যার আমি কি আসতে পারি? সো অবশ্যই যখন আমরা সম্মানী কোনো ব্যক্তির সাথে পরামর্শ মানে অনুমতি নেব তখন কিন্তু আমাদের ফলো করতে হবে যে এখানে মে দ্বারা বাক্য শুরু হবে। কি দ্বারা বন্ধুরা? অবশ্যই কিন্তু মে দ্বারা, MAY, মে। যদি সম্মানী ব্যক্তি, মে মানেও পারা, ক্যান মানেও পারা, বাট আমরা মে দিয়ে কিন্তু বাক্য শুরু করব। যেমন মে আই কাম ইন স্যার, মে আই কাম ইন স্যার, এরকমভাবে কিন্তু আমরা বাক্যটা মানে বলার চেষ্টা করবো। মে আই কাম ইন স্যার, অথবা মে আই কাম ইন প্লিজও বলতে পারি কিন্তু, হ্যাঁ প্লিজ, এই যে প্লিজও বলতে পারি। মে আই কাম ইন প্লিজ, ওকে, মে আই কাম ইন প্লিজ বলতে পারি। আমি কি আসতে পারি? আচ্ছা, তো এখানে কিন্তু কেম হয়ে গেছে, কাম হবে কাম। মে আই কাম ইন স্যার, ওকে। আমরা 3 নম্বর বাক্যটা দেখি বন্ধুরা। এখানে কি লেখা আছে? 3 নম্বর বাক্যটা আছে আমি কি বাইরে যেতে পারি? আমি কি বাইরে যেতে পারি? এই যে ভিতরে আসা এবং বাইরে যাওয়া এটা কিন্তু একই কথা। এখানে জাস্ট আমরা কি চেঞ্জ করেছি? কাম ইন, আর এই জায়গায় কিন্তু আমরা লিখেছি গো আউট, একদম সেম টু সেম। তাহলে আমরা কি লিখব? মে আই কি বলবো? গো, হ্যাঁ, মে আই গো OUT, মে আই গো আউট স্যার, হ্যাঁ মে আই গো আউট স্যার। অথবা আমরা কিন্তু ওই একই কথা প্লিজও লিখতে পারি, PLEASE, প্লিজ, তাই কি না? আমরা কিন্তু মে আই কাম ইন স্যার অথবা কাম ইন প্লিজ যে কোনো একটা লিখতে পারি। হ্যাঁ, ওকে। সো এর পরের বাক্যটা, স্যার আমার বই আনতে ভুলে গেছি। দেখেন এখানে দুর্দান্ত একটা কথা বলা যায়। আমরা কিন্তু মাঝে মধ্যে ক্লাসে গিয়ে বলি, স্যার আমি বই আনতে ভুলে গেছি, বই আনতে ভুলে গেছি। সো বন্ধুরা এখানে প্রথমে কিন্তু আমরা স্যার লিখে নেব, স্যার, যেহেতু স্যারের কাছে বলছি। কিন্তু কি বলছে? আমার বই আনতে ভুলে গেছি। দেখেন এই শুরুতে কিন্তু আমার আছে, শুরুতে কিন্তু কি আছে? আমার। তো বন্ধুরা মাই মানে জানি আমরা কিন্তু এটাই জানি যে মাই মানে কিন্তু আমার জানি, কিন্তু যেহেতু সাবজেক্টের জায়গায় সেহেতু কিন্তু আমাদের আর মাই লিখবো না, সাবজেক্টের জায়গায় আই মানে আমার হয়, এজন্য আই লিখলাম। তাহলে আই, যেহেতু ভুলে গেছি এ ধরনের কেমন মানে কিছুক্ষণ আগে একটা ঘটনা ঘটে গেছে, এরকম ঘটনার ক্ষেত্রে আমরা কি লিখব? যে ভুলে যাওয়ার ইংলিশকে আমরা কিন্তু জানি ফরগেট মানে কি? আমরা জানি FORGET, ফরগেট মানে ভুলে যাওয়া। কিন্তু বন্ধুরা আমরা কিন্তু এখানে কি বলেছি? যে আমি ভুলে গেছি। আই ফরগেট মানে আমি ভুলে যাই, কিন্তু গেছি ধরনের উত্তরগুলো অবশ্যই হ্যাভ ব্যবহার করতে হবে। কি ব্যবহার করব বন্ধুরা? হ্যাভ ব্যবহার করব, আই হ্যাভ। এবং আরেকটা দুর্দান্ত একটা নিয়ম আমাদের জেনে রাখা উচিত যে হ্যাভের পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। সো এখানে গেট না হয় কি হবে? ফরগট হবে, আই হ্যাভ ফরগট। কিন্তু কি করতে ভুলে গেছি? একই বাক্যে কিন্তু 2টা ভার্ব আছে। যেমন একটা আনার ইংলিশ কি বন্ধুরা? আনার ইংলিশ মানে কিন্তু ব্রিং। এই যে আমরা কিন্তু এখানে ব্রিং লিখেছি। সো এই ব্রিং শুধু একই সেন্টেন্সে 2টা ভার্ব থাকলে তার পূর্বে একটা সম্মানজনকভাবে টু দেওয়া লাগে। বন্ধুরা আমি আবারও বলছি, একই বাক্যে যদি 2টো ভার্ব থাকে অবশ্যই কিন্তু একটা বাক্যে আমরা একটা ভার্বের পূর্বে দ্বিতীয় ভার্বের পূর্বে টু ব্যবহার করব। ফরগট টু ব্রিং, এই যে BRING, ব্রিং মাই বুক মানে আমার বই, মাই বুক। সো বন্ধুরা এখানে কিন্তু আমার বই আনতে ভুলে গেছি
কে ভুলে গেছে, বলে আমি ভুলে গেছি। যে দেখেন আমি ভুলে গেছি, হ্যাঁ আমি ভুলে গেছি। তো এই কথাটা তো স্পষ্টভাবে আমরা জাস্ট এখানে একটু খেয়াল করব বন্ধুরা। পরবর্তী বাক্যটা কি, যে স্যার আমার কলম হারিয়ে গেছে, আমার কলম কি হয়ে গেছে, হারিয়ে গেছে। সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। আবার আমরা এখানে কি লিখবো, যে স্যার লিখবো। ওকে, স্যার লিখে ফেললাম। স্যার আমার বই, আমার কলম হারিয়ে গেছে। কার কলম, বলে আমার কলম। সো আমার ইংলিশ আই আগে লিখে নেই, আমার কলম হারিয়ে গেছে। কে হারাইছে, আমিই তো হারাইছি নাকি? তাহলে আমি হারিয়েছি বা আমার কলম হারিয়ে গেছে, এ ধরনের কথা বলতে গেলে যে কিছুক্ষণ আগে কিন্তু আমরা হ্যাভের ব্যবহার করেছি, আই হ্যাভ। হারানোর ইংলিশ কি, লুজ, LOSE, লুজ। কিন্তু বন্ধুরা আমরা বলেছি যে হ্যাভের পরে অবশ্যই কি ব্যবহার করব, পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব, লস্ট, তাই না? লস্ট, আই হ্যাভ লস্ট, কি হারিয়েছি, মাই পেন। ওকে, মাই পেন হারিয়েছি। সো এখানে একটা কথা আমি বলে নেই, যে এই যে LOSE, লুজ, এর পাস্ট ফর্ম কিন্তু আমরা জানি LOST, লস্ট। তারপরে কি ব্যবহার করব, LOST, লস্ট। এটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। যারা জানেন না, জাস্ট আমি একটু এখানে মার্ক করে দিলাম আর কি, যে এই ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করেছি। আবার এই জায়গায় কিন্তু আমি একটু বলে রাখি, যে এই জায়গায় যে আমরা একটা ভার্ব ব্যবহার করেছি সেটা হলো ফরগেট, FORGET, ফরগেট। সো এটার পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম কি, FORGOT, ফরগট, এবং আবারও কি হবে, FORGOT, ফরগট হবে। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং দ্যাট আমরা এটা মনে রাখার চেষ্টা করব। আমি এটা একটু মার্ক করে দিই যাতে আপনাদের মনে থাকে। তো আমরা কিন্তু এইখানে এই ভার্বটা ব্যবহার করেছি পাস্ট পার্টিসিপল ফর্মে। দেখেন ফরগট, এই যে আই হ্যাভ ফরগট, দেখছেন, এই যে আই হ্যাভ ফরগট। হ্যাঁ, আর এই জায়গায় ব্যবহার করেছি কি, এই যে লস্ট, এই দেখেন, এই যে এই ভার্বটা কিন্তু আমরা ব্যবহার করেছি, এই যে লস্ট, এই ভার্বটা ব্যবহার করেছি। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটু পরবর্তী বাক্যে যাই। সো বন্ধুরা পরবর্তী বাক্য বলেছে পেজ কত নাম্বার। আমরা কিন্তু ক্লাসরুমে মাঝে মধ্যে কিন্তু বন্ধুদেরকে বলি যে পেজ কত নাম্বার, তাই বলি কিনা? হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে পেজ কত নাম্বার আমার পাশের বন্ধুকে বলতেছি, তো তখন কিন্তু আমরা বলবো যে দেখেন, এখানে সুন্দর করে আমরা কিন্তু বলতে পারি যে বন্ধু বলতে পারি, এখান তো বন্ধু বান্ধব বা স্যার এরকম পেজ নাম্বার কত, এটা আমরা ইংলিশে কি বলবো? তো আমরা এখানে প্রথমে বলবো হোয়াট দিয়ে প্রশ্ন করব, হোয়াট ইজ দ্য, কি ব্যবহার করব, পেজ নাম্বার, NUMBER। বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি, যে WH ওয়ার্ডের পরে কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে এই যে WH ওয়ার্ড আমরা জানি, এই WH ওয়ার্ডের পরে এখন আপনাদের মনে যদি কোনো প্রশ্ন জাগে যে স্যার WH ওয়ার্ড কোনগুলো, দেখেন আমি WH ওয়ার্ডগুলো একটু লিখে রাখি, আগে একটু কোশ্চেন মার্ক দিয়ে নিই, যেহেতু একটা প্রশ্নবোধক চিহ্ন তাই আমি এখানে ডান পাশে ব্র্যাকেটে লিখতেছি। দেখেন যেমন হু, তারপরে WHOSE, হুজ, তারপরে আমরা লিখতে পারি WHOM, হোম, তারপরে লিখতে পারি হাউ, HOW, হাউ, তারপরে লিখতে পারি WHERE, ওয়ার, তারপরে WHEN, ওয়েন, তারপরে WHEN, ওয়েন। আচ্ছা, তারপরে লিখতে পারি WHICH, উইচ, তারপরে কি লিখতে পারি WHAT, হোয়াট, এবং WHY। বন্ধুরা এই হলো 9টা WH ওয়ার্ড। আমি একটু লিখে দিলাম আপনাদের সুবিধার্থে, যে এই ওয়ার্ডগুলোর পরে কিন্তু অবশ্যই আমাদের কি ব্যবহার করব, এই যে দেখেন সাহায্যকারী ভার্ব ব্যবহার করব। সাহায্যকারী ভার্ব যদি না চেনেন, এরপর কিন্তু আমার ক্লাস দেওয়া আছে। বিশেষ করে আমি যদি বলি যে এই যে দেখেন এটা হলো হোয়াট, হ্যাঁ এটা হলো হোয়াট, এই যে হোয়াট দেখেন, এটার পরে কিন্তু আমরা কি ব্যবহার করেছি, WH ওয়ার্ড ইজ ব্যবহার করেছি নাকি, ইজ ব্যবহার করেছি, এই দেখেন ইজ। ওকে, ইজ ব্যবহার করেছি। দিস ইজ ট্রু দ্যাট ইউ নিড টু মেক ইট আন্ডারস্ট্যান্ড। ওকে, সো আমরা কিন্তু খেয়াল করবো যে এই ইজটা কেন ব্যবহার করলাম, কারণ এই WH ওয়ার্ডের জন্যই কিন্তু ব্যবহার করলাম। এই যে দেখেন ওয়াট এখানে আছে, এই যে ওয়াট, এই যে দেখেন ওয়াট। ওকে, সো এই ওয়ার্ডটা কিন্তু WH ওয়ার্ড। ওকে, সো এইটার পরে আমরা আচ্ছা 6 নম্বর, স্যার আমি কি লিখবো?
ক্লাসের মধ্যে কিন্তু আমরা মাঝে মধ্যে এইরকম করে বলে ফেলি, স্যার আমি কি লিখবো, এই যে স্যার আমি কি লিখবো, হ্যাঁ স্যার আমি কি লিখবো, তো স্যার আগে লিখে নেই, ওকে স্যার আগে বলে নেই, স্যার আগে লিখবেন স্যার, আমরা লিখলাম স্যার। আমি লিখবো বে বো বা থাকলে অবশ্যই মনে রাখবেন উইল, কিন্তু কে লিখবো, আমি, তাহলে আমাদের প্রথমে লিখবো উইল। ভাই আমি আবারও একটা কথা বলি, কোনো কথার শেষে যদি এই যে বাংলা অক্ষর কী থাকে, ব থাকে, কি থাকে ব, আমি একটু ব্র্যাকেটে দিয়ে রাখি, যদি যদি কখনো কি দেখেন ব দেখেন, হ্যাঁ এই দেখেন যদি ব থাকে আমি এটা ব্র্যাকেটে আটকে রাখলাম, ব থাকে এরকম দেখেন এই যে ব, হ্যাঁ এই ব অক্ষর যদি কখনো দেখেন তাহলে উইল দিবেন শুরুতে আগে, উইল সেখানে বাধ্যতামূলক, মনে রাখবেন সেখানে ব অবশ্যই উইল বাধ্যতামূলক। ওকে, আমরা এখন যদি বলি স্যার আমি কি লিখব, তাহলে উইল আই WRITE, উইল আই রাইট। সো এ ধরনের বাক্যগুলো কিন্তু আমরা দুইভাবে প্রশ্ন করতে পারি, কিন্তু এখানে দেখেন হোয়াট শুড আই রাইট এরকম দেওয়া আছে, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন যে হোয়াট শুড আই রাইট। সো ভাই এখানে বলেছে যে আমার কি লেখা উচিত, তো আক্ষরিক অর্থে আপনি এটাও লিখতে পারেন প্লাস ওটাও লিখতে পারেন, দুটোই আপনি লিখতে পারেন, ইউ ক্যান রাইট এনিওয়ান, ওকে এনিওয়ান ইউ ক্যান রাইট, নো প্রবলেম অ্যাট অল। ওকে, সো দিস ইজ ট্রু দ্যাট ইউ ক্যান রাইট এনিওয়ে। স্যার উইল আই রাইট, স্যার আমি কি লিখবো, আর এখানে বলছে স্যার আমি কি লিখবো, হোয়াট শুড আই রাইট, আমি কি লিখবো, স্যার বলতেছে লেখো, আমি কি লিখবো স্যার, হোয়াট শুড আই রাইট, আর এখানে বলতেছে আমি কি লিখবো। ওকে, দুটো প্রশ্নই কিন্তু আপনি করতে পারেন, বাট কনটেক্সট বুঝতে হবে। স্যারের কাছে আপনি বলতেছেন স্যার আমি কি খাবো, মানে আমি কি খাবো, ভাত খাবো নাকি আলু খাবো, এখানে এইটা দ্বারা তাই বুঝাইতেছে যে স্যার আমি কি লিখবো, আমি কি ইংলিশ লিখবো ওটা কি বাংলা লিখবো, আর এটা বলতেছে কি স্যার আমি কি লেখা শুরু করব, এটা দ্বারা এটা বুঝাইছে। কিন্তু সো বন্ধুরা 7 নাম্বার সেন্টেন্সটা আমরা একটু দেখি কি লেখা আছে। এখানে লেখা আছে যে আমি কোথায় লিখব। বন্ধুরা এই কিছুক্ষণ আগে কিন্তু যে আপনাদের দেখেন যে ওয়ার দ্বারা একটা বাক্য এখানে আমি বলেছি যে ওয়ার মানে কোথায়, হ্যাঁ ওয়ার মানে এই যে ওয়ার মানে কি কোথায়, দেখেন এই কথাটা কিন্তু কিছুক্ষণ আগে আমি বলেছি। সো এই জায়গায় বলতেছে স্যার কোথায় লিখবো, তো স্যার আগে আমরা লিখে নিই, দেখেন SIR স্যার আগে লিখে নিই, যেহেতু স্যারকে বলতেছি স্যার, তাহলে কোথায় লিখবো, তাহলে ওয়ার আগে লিখি WHERE। ভাই কোনো সময় যদি ওয়ার থাকে এবং আপনারা জানেন যে কোথায় লিখবো বলেছে, তাহলে ওয়ার উইল, তারপরে কে লিখবে, আমি লিখবো IWRITE, রাইট। সো বন্ধুরা এখানে কিন্তু একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে যে এই জায়গায় লিখেছে ওয়ার শুড আই রাইট, আর এখানে আছে স্যার ওয়ার উইল আই রাইট, তাই না, ওয়ার শুড আই রাইট, স্যার কোথায় লেখা উচিত এটাও বলা যাবে। আমি দুটো বাক্যই কেন দিচ্ছি যে দুটোই আপনি বলতে পারবেন, ইউ ক্যান সে বোথ দিস সেন্টেন্স, ওয়ার শুড আই রাইট, আবার স্যার ওয়ার উইল আই রাইট। এখানে কিন্তু একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং যে আমরা এখানে ওয়ার শুড আই রাইট আর এখানে ওয়ার উইল আই রাইট, কিন্তু দুটো বাক্যেই কিন্তু আপনার একটা জিনিস খেয়াল করেন যে আমাদের কিন্তু এখানে সুন্দর করে বলা আছে যে দেখেন এইখানে কিন্তু শুডের ব্যবহার আছে, দেখেন এই যে শুড, তাই না, আর এই জায়গায় কি ওয়ারের পরে কি আছে, উইল আছে। তো এই দুটো বাক্যই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এখানে কি বলেছে, হ্যাঁ এখানে কিন্তু বলেছে শুড আর এইখানে বলেছে উইল, মানে দুটোই WH ওয়ার্ডের পরে কিন্তু আমরা ব্যবহার করেছি, মাথায় রাখবেন। এই বাক্যটা দেখেন কিভাবে করতে হবে, কিভাবে করতে হবে, তাহলে এই যে কিভাবে আছে আমরা কিন্তু ওই WH ওয়ার্ডের মধ্যে লেখা আছে HOW, হাউ মানে কিভাবে, এই দেখেন এই যে হাউ মানে কিভাবে আমি দেখাই, এই যে হাউ, হাউ মানে এই যে হাউ, হ্যাঁ এটা মানে কি কিভাবে, এই দেখেন হাউ মানে কিভাবে, তো এই কথাটা যেহেতু কিভাবে শুরুতে আছে তাহলে হাউ। এখন এই যে ব আছে, তো আমরা এই জন্য ব থাকলে কিন্তু আমরা অবশ্যই বলবো উইল ব্যবহার করব, হাউ উইল কিভাবে করতে হবে, হাউ উইল আই ডু, হাউ উইল আই ডু, এটাও বলতে পারেন। আবার এই শুডের ব্যবহার দেখেন এই যেখানে দেওয়া আছে শুডের ব্যবহার, দিস ইজ ভেরি ফ্যান্টাস্টিক। এই শুডের ব্যবহারটা কিন্তু আপনি ইচ্ছা করলে করতে পারেন, দেখেন এই যে শুড, হ্যাঁ এই শুড, আবার এখানে কি আছে উইল, দুটোই মডাল ভার্ব। আপনারা যারা মডাল ভার্ব চেনেন না তাদের কিন্তু মডাল ভার্ব চেনা খুবই জরুরি, তাদের কিন্তু মডাল ভার্ব চেনা খুবই জরুরি।
তো হাউ উইল আই ডু আর হাউ শুড ইট বি ডান, এটা কিভাবে করতে হবে, এটা কিভাবে করতে হবে। হ্যাঁ, আর এটা হচ্ছে কি হাউ উইল আই ডু, আমি এটা কিভাবে করব, দুটো প্রশ্নই আপনারা করতে পারবেন। নাম্বার 9 দেখেন বন্ধুরা, নাম্বার 9-এ আমরা একটু দেখি কি আছে। স্যার বোঝা যাচ্ছে না, আপনি ক্লাসে বসে আছেন বাট আপনার লেখা বোঝা যাচ্ছে না, তাহলে আমরা বলবো স্যার, স্যার কি বোঝা যাচ্ছে না, লেখা বোঝা যাচ্ছে না। লেখা তো আর কখনো সাবজেক্ট হতে পারে না, বোঝা যাচ্ছে না মানে কি একটা আননোন সাবজেক্টের নাম হলো ইট। ইট নিয়ে কিন্তু আমার একটা ভিডিও দেওয়া আছে, ভিডিওতে অবশ্যই দেখবেন ইনশাল্লাহ। তো বলতো স্যার ইট ইজ নট ক্লিয়ার, দেখেন ইট ইজ নট ক্লিয়ার। তো এখানে কিন্তু দেওয়া আছে ইটস নট, এটা সংক্ষিপ্ত রূপে দেওয়া আছে, যে দেখেন এই এটাও ইট ইজ, আবার এটাও ইট ইজ, মানে সংক্ষেপে লেখা আছে। তো বন্ধুরা আরেকবার দেখি 10 নম্বর বাক্যটা, স্যার আরেকবার বলবেন, একদম মুখস্থ করবেন, এটা একদম কোনো কথা নাই। কুড ইউ প্লিজ রিপিট, কুড ইউ প্লিজ রিপিট ইট। দেখেন আমরা কিন্তু COULD কুড, OIOU কুড ইউ, PLEAS। ভাই কারোর কাছে কখনো যদি কখনো অনুমতি নিতে চান বা জেন্টলি মানে ভেরি জেন্টলি বলতে চান, তাহলে অবশ্যই কিন্তু কুড ইউ প্লিজ কথাটা শুরু করবেন। কুড ইউ প্লিজ বলে বলতে চাই আরেকবার বলবেন, তাহলে কুড ইউ প্লিজ সে এগেইন, এভাবে বলা যেতে পারে, আমরা এটা বলতে পারি কুড ইউ প্লিজ সে এগেইন, তাই না? দয়া করে আরেকবার বলবেন, ওকে কুড ইউ প্লিজ সে ইট এগেইন, এভাবেও বলা যাবে, বোথ আর কারেক্ট। কুড ইউ প্লিজ সে এগেইন বা কুড ইউ প্লিজ সে ইট এগেইন, বোথ আর কারেক্ট। আপনি যে কোনোভাবে বলতে পারেন কুড ইউ প্লিজ সে, তবে ইটটা দিলে খুবই পারফেক্ট হয়, সে ইট এগেইন, কারণ এই সেন্টেন্সে একটা সাবজেক্ট দরকার, তাই না? তো এই ইটটা কিন্তু সাবজেক্ট হিসেবে এখানে কাজ করবে। দিস ইজ ভেরি বেস্ট। একটু ধীরে বলবেন, দেখেন এই যে 11 নম্বর বাক্যটা কি বলছে, একটু ধীরে বলবেন। যেমন আমি একটু জোরে বলতেছি, আপনার মনে হলো যে স্যারকে একটু বলি, স্যার একটু ধীরে বলবেন, ওই যে একই কথা। দেখেন এই যে কুড ইউ প্লিজ, তো কুড ইউ প্লিজ আমরা কখন বলবো, অনুরোধ, COULD, কুড ইউ, OIOU, কুড ইউ প্লিজ, PLEAS, কুড ইউ প্লিজ আমরা কি বলবো, কুড ইউ প্লিজ। দেখেন এই যে কুড ইউ প্লিজ বলেছি, স্পিক স্লোলি, SPEAK, স্পিক স্লোলি, SLOWLY, কুড ইউ প্লিজ স্পিক স্লোলি, তাই না? আমরা কিন্তু এটা অনুরোধ করতে পারি, কুড ইউ প্লিজ স্পিক স্লোলি। তো 12 নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে দেখেন, যে স্যার আমি প্রশ্ন করতে পারি। ওই যে অনুমতি, পারি কথাটা দিয়ে যদি আমরা অনুমতি বুঝাই, তখন কিন্তু অবশ্যই এই যে মেয়ে দ্বারা সেন্টেন্স শুরু করবে। এই যে মেয়ে, দেখেন এই যে মেয়ে দ্বারা, আমরা এখানে কিন্তু মেয়ে দ্বারা বাক্য শুরু করেছি, এই দেখেন মেয়ে, ওকে মেয়ে দিয়ে শুরু করি। সো আমরা একটু প্রথমে যেহেতু স্যার আছে, সো স্যার কথাটা একটু লিখে নিই, বলেও নিতে হবে, স্যার আমি কি প্রশ্ন করতে পারি, তাহলে যে মে আই, তাই না? আমরা কি বলবো, সরি, মে আই ASK, মে আই আস্ক এ কোশ্চেন, কি ইউ। শুধু যদি বলেন মে আই আস্ক এ TION, মে আই আস্ক এ কোশ্চেন, সো এই প্রশ্নটা কিন্তু আমরা এইভাবে করতে পারি। সো লাস্ট আমাদের যে প্রশ্নটা বন্ধুরা, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, যে আমরা একদম 13 নম্বর প্রশ্ন এসেছি, যে স্যার এই শব্দের মানে কি, তাই না? আমরা একটা ক্লাসে একটা মানে কথা বুঝতেছি না, তাই না? আমরা বলতেই পারি যে স্যার, আমরা বললাম যে স্যার, হ্যাঁ স্যার এই শব্দের মানে কি, হোয়াট ডাজ দিস ওয়ার্ড মিন। এই দেখেন ওয়ার্ড, WHAT, ওয়ার্ড, তারপরে কি বলবো, DOES, ডাজ। কেন ডাজ নিলাম বন্ধুরা, একটা কথা বলে রাখি, যে এই জায়গায় কেন আমরা ডাজ নিলাম, তাই না? এই যে ডাজটা কেন নিলাম বলেই দিছি, যে WH ওয়ার্ডের পরে অবশ্যই একটা সাহায্যকারী ভার্ব বসে। তো হোয়াট ডাজ দিস ওয়ার্ড, এই শব্দের ইংলিশ কে, যে দেখেন এই শব্দ, এই যে এই শব্দ আছে এখানে, হ্যাঁ, তো এই দিস ওয়ার্ড বলবো আমরা, দিস WORD, দিস ওয়ার্ড আমরা কি বলবো, MEAN, হোয়াট ডাজ দিস ওয়ার্ড মিন। সো এই 13টা বাক্য আমি মনে করি যে আমাদের প্রত্যেকেরই জানা উচিত। ক্লাসরুমে বিভিন্নভাবে কিন্তু আমরা এই শব্দগুলো, বাক্যগুলো ব্যবহার করি। সো ডিয়ার ফ্রেন্ডস, ব্রাদার্স, সিস্টার্স, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, if you have enjoyed this class, I hope that I will be very pleased and I will be highly delighted when I will know that you have subscribed to my channel and learned many things from this class. Thank you very much. Best of luck. Allah Hafiz.